ড্রামার শুরুতে আমাদের ফিমেল লিড নানানকে দেখি, যে বলে, আমি এটা কোথায় আছি? আমার তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল না, আর এটা আমার হাতে কি? একদম গুয়ের মতো কেন দেখাচ্ছে? ওখানেই বসে থাকা আমাদের দ্বিতীয় ফিমেল লিড জিয়া বলে, এমন মনে হচ্ছে যেন কোষ্ঠকাঠিন্যের কারণে পটি বের হতে 1 সপ্তাহ লেগে গেছে। নানান ভাবছিল একদম ঠিক বলেছে, কিন্তু যেই ওরা দুজন একে অপরকে দেখে, দুজনকে দেখে চমকে যায়। নানান বলে, আর যখন এরা একসাথে হবে তখন গুয়ের পাহাড় জমে যাবে। জিয়া বলে, আর যখন এরা আলাদা হবে তখন এত জঘন্য লাগবে যে লোকে মরেই যাবে। দুই বেস্ট ফ্রেন্ড একে অপরকে দেখে খুশি হতে শুরু করে, যে আমাদের তো মনে হয়েছিল আমরা মরেই গেছি, আর কখনো দেখা হবে না, আর একে অপরকে জড়িয়ে ধরে। জিয়া বলে, কতবার বলেছি তবুও তো আমার পিছু পিছু চলে আসিস। তখনই ওদের দুজনের হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে, আর তাদের মাথায় আপনা আপনি কিছু লাইন আসতে থাকে। জিয়া বুঝতে পেরে বলে, এটা তো ওই উপন্যাসটাই, তার মানে আমরা নভেলের জগতে পৌঁছে এসেছি। তারপর সে তার বেস্টিকে এক্সপ্লেইন করতে শুরু করে, আমি হলাম লিন ফ্যামিলির মেয়ে, যার মিস্টার জি এর যমজ ভাই মিস্টার ইউ এর সাথে বিয়ে হয়েছে, আর তুমি হলে জি ফ্যামিলির মেয়ে, যার জি ফ্যামিলির যমজ ভাই মিস্টার জি এর সাথে বিয়ে হয়েছে, অর্থাৎ আমাদের দুজনের স্বামী যমজ ভাই। আর তোমার তো জি ফ্যামিলিতে বিয়ে জোর করেই দেওয়া হয়েছে, কারণ বিয়ের আগে তোমার একটা বয়ফ্রেন্ড ছিল, তাই বিয়ের পরেও তোমার ক্যারেক্টার লুকিয়ে লুকিয়ে নিজের এক্স বয়ফ্রেন্ডকে টাকা পাঠায়, আর আমার ক্যারেক্টার লুকিয়ে লুকিয়ে নিজের বাবা মায়ের বাড়িতে টাকা পাঠায়। নানান জিজ্ঞেস করে, তারপর কি হয়? জিয়া বলে, তারপর নভেলের কয়েকটা চ্যাপ্টারের পরেই তোমার অ্যাফেয়ার ধরা পড়ে যায়। তোমাকে তোমার স্বামী মিস্টার জি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে বিছানায় ধরে ফেলে, আর আমাকে আমার স্বামী সরাসরি পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে দেয়, কারণ আমি লুকিয়ে লুকিয়ে তার টাকা চুরি করে নিয়েছিলাম। মানে ওই দুই যমজ ভাই আমাদের দুজনের পরিবারকে দেউলিয়া করে দেবে। যদি সোজা কথায় বলি তো আমরা দুজনেই নভেলের ক্যানন ফডার, মানে ওই দুই ভাইয়ের মাঝে হিরোইনের জন্য যে লড়াই হবে তাতে আমাদের কপাল পড়বে। নানান বলে, আচ্ছা, কিন্তু তুমি এতে উদাস কেন, মন খারাপ করছো কেন? জিয়া বলে, দাঁড়াও, আমরা তো নভেলের ভেতরে আছি, মানে সব কিছু আমাদের সাথেই হবে। এখন আমাদের আর নভেলের ক্যানন ফডার হওয়া যাবে না, নইলে আমাদের ঘর থেকে বের করে দেবে। তো কেননা আমরা নিজেরাই এখান থেকে ভেগে যাই, আর দুজনে মিলে মজাই জীবন কাটাবো। নানান বলে, কথা তো ঠিক, কিন্তু আমরা দুজন এভাবে খালি হাতে তো যাব না। যখন যাচ্ছি তখন হাতে কিছু ভরেই নিয়ে যাব, নইলে আমাদের কাছে কিছুই থাকবে না, কাঙাল হয়ে যাব। আর যখনই সে নিজের অ্যাকাউন্টে দেখে, সে অবাক হয়, এই বডির মালিক নিজের সব টাকা ওই বাইরের জঙ্গলিটাকে দিয়ে দিয়েছে। জিরা বলে, কোনো ব্যাপার না, আমার কাছে আছে। আর যেই সে ফোনে দেখে, সে জানতে পারে তার ক্যারেক্টার নিজের সব টাকা তার বাবা মায়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। দুজনের খুব রাগ হচ্ছিল আর মন খারাপ হয়। তখনই মেয়েড ওদের দুজনকে ডিনারের জন্য ডাকতে আসে। তো দুই বেস্ট ফ্রেন্ড নিজেদের মোড ঠিক করার জন্য খেতে চলে আসে, কিন্তু খাবার দেখে ভীষণ খুশি হয়ে যায় আর ভাবে যে ওয়াও, কত বড় কাঁকড়া। ওদের শাশুড়ি অবাক ছিল যে আজ এদের দুজনের কি হলো, দুজন শান্তিতে একসাথে বসে আছে, তার উপর আবার হেসে হেসে কথাও বলছে। কি জানে এরা আমার বিরুদ্ধে আবার কোনো দল পাকালো না তো। বাবা এদের দুজনকে দেখে খুশি হন যে যাক বাবা, অবশেষে দুই পুত্রবধূর মধ্যে ভালো সম্পর্ক তৈরি হলো, কিন্তু এটা একটু বেশি জলদি হয়ে গেল না? নানান বলে, তুমি এটা খাও, খুব টেস্টি হবে। জিয়া বলে, তুমি এটা খাও, এটা বেশি টেস্টি হবে। ওই দুই বেস্ট ফ্রেন্ড নিজেদের দুনিয়ায় হারিয়ে গিয়ে খুব মজা করে খাচ্ছিল, তখনই মায়ের ইশারা পেয়ে বাবা কাশতে শুরু করে। নানান বলে, বাবা আপনার গলা খারাপ, ডাক্তার দেখি চেক আপ করিয়ে নিন। জিয়া বলে, আমি শুনেছি যাদের গলা খারাপ তাদের সি ফুড বা সামুদ্রিক খাবার বেশি খাওয়া উচিত না। বাবা আপনার এসব খাওয়ার দরকার নেই, এসব আমাদের উপর ছেড়ে দিন, আমরা সব খেয়ে নেব। আর দুজনে পুরো প্লেট উঠিয়ে নিজেদের সামনে রেখে দেয়। বাবা বলেন, আমি এটা বলতে চাইছিলাম যে তোমাদের দুজনের তো এখন বিয়ে হয়ে গেছে, তো আমি চাই তোমরা তাড়াতাড়ি ফ্যামিলি লাইন বা বংশবৃদ্ধি করা শুরু করো, জলদি জলদি অনেকগুলো বাচ্চা নিয়ে নাও। ওরা দুজন হারামি অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। বাবা বলেন, তোমাদের দুজনের মধ্যে যে আগে প্রেগনেন্ট হবে আমি তাকে আমার ভিলা দেব, আর সাথে ক্যাশ 10 মিলিয়নও দেব। এইটা শোনার পর ওরা দুজন তো একদম অবাক। জিয়া বলে, বাবা আমি একদম রেডি, আমার তো অনেক বড়, তাই আমি খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে যাব। নানান বলে, বাবা আমি জি ফ্যামিলিকে কম করে 3-4টে বাচ্চা দেওয়ার প্রমিস করছি। মা ভাবিনীদের দুজনকে বোকা বানানো কত সহজ। জিয়া বলে, কিন্তু মিস্টার জি তো বাড়িতেই আসে না, তুমি বাচ্চা কার সাথে নেবে? নানান বলে, এতে কি এসে যায়, বাবা তো বলেছে বাচ্চা দিতে হবে, এটা তো আর বলেননি কার সাথে দিতে হবে। তোমার বাট বড় ঠিক আছে, কিন্তু তুমি কি জানো বাচ্চা কিভাবে জন্ম দিতে হয়? তো জিয়া বলে, বাবা দেখো না, ও আমাকে খ্যাপাচ্ছে, এবার আপনি তাহলে আমাদের বাচ্চা নেওয়ার উপায় বলে দিন।
এখন এটা শোনার পর শাশুড়ি শ্বশুর তো অবাক, কিন্তু যেই ওদের দুজনের খেয়াল হয় যে ওরা কি ব্যাপারে আলোচনা করছে, অমনি ওদের কথা বন্ধ হয়ে যায়। বাবা বলেন, আমি মিস্টার জি আর মিস্টার ইউকে জলদি বাড়ি ডেকে পাঠাবো। ওই দুই নালায়ক এটাও জানে না যে ওদের কবে বিয়ে হয়ে গেছে, একবার এসে অন্তত নিজেদের বউয়ের সাথে দেখা তো করুক। নানান জিয়াকে জিজ্ঞেস করে, ওরা দুজন একসাথে আসছে তো আমরা পার্থক্য বুঝবো কি করে যে কোনটা কার বর? জিয়া বলে, চিন্তা করিস না, দুজনেই অনেক টাকা কামায়, যেটা সিরিয়াস টাইপের সেটা তোর বর, আর যেটা একটু কিউট আর বোকা টাইপের সেটা আমার বর। তখনই আমাদের দুজন মেয়ের লিডের এন্ট্রি হয়, আর মেয়েরা ওদের ঝুঁকে ওয়েলকাম করাচ্ছিল। ওই দুই হট আর হ্যান্ডসাম ভাইদের দেখে এই দুই বেস্ট ফ্রেন্ডের তো চোখ ছানা বড়া হয়ে যায়। মিস্টার ইউ জিয়ার পাশে এসে বসে পড়ে, আর মিস্টার জি নানানের সামনে এসে বসেছিল, আর দুজনে নিজেদের বউকে এক দৃষ্টিতে দেখতে থাকে। মিস্টার জি বলে, বাবা, আপনি আমাদের ডাকলেন, কোনো জরুরি কাজ ছিল কি? নানান ভাবে, যখন এত হট আর হ্যান্ডসাম স্বামী ঘরে থাকে তো কি আর বাইরে এক্স বয়ফ্রেন্ড বানাবে। মিস্টার ইউ জিজ্ঞেস করে, বাবা কি হয়েছে? জিয়া ভাবি, এই লুক স্যারের গম্ভীর গলার আওয়াজ, এ তো একদম নোভেলের সিইও ক্যারেক্টারের মতো। মা বলেন, আমরা কি কোনো কারণ ছাড়াই তোমাদের দুজনকে বাড়ি ডাকতে পারি না? তোমরা কি ভুলে যাও যে তোমাদের বিয়ে হয়ে গেছে? বাবা বলেন, যেতে দাও, এখন যখন এরা চলেই এসছে তো এদের কথা বলতে দাও। আর মা বাবা উঠে চলে যান, আর তাদের পিছু পিছু সব মেয়েরাও চলে গিয়েছিল, ওই 4 জনকে একা ছেড়ে। নানান দেখে মিস্টার জি তো ওর দিকে একদম রাগিয়ে চোখে তাকিয়ে আছে, আর জিয়ার বর মিস্টার ইউ তাকে ভালোবেসে দেখছে, তাই সে ব্লাশ করতে বা লজ্জা পেতে শুরু করে। নানান ভাবে, আমি ভয় পাচ্ছি কেন, আমি তো কোনো ভুল করিনি। আর কথাটা ঘোরানোর জন্য হঠাৎ করে উঠে দাঁড়ায়, সে হাই তোলার নাটক করছিল। আসলে সে ইশারায় জিয়াকে বোঝাচ্ছিল, আর বলে, অনেক রাত হয়ে গেছে, কাল কথা হবে। তো জিয়াও নাটক করতে শুরু করে, হ্যাঁ আমারও খুব ঘুম পাচ্ছে, চলো শুতে যাই। যেই দুজনে পালানোর চেষ্টা করছিল, তখনই মিস্টার ইউ বলে, কি হলো, এখন আর বাচ্চা বানাবে না? মিস্টার জি বলে, আর তুমি তো কারোর সাথেই বাচ্চা নিতে পারতে। ওরা দুজন ভয় পেতে শুরু করে যে এরা দুজন তো একদম বস সিইওর মতো ব্যবহার করছে, নির্ঘাত এদের কান খুব শার্প, বাড়িতে ছিল না তাও আমাদের কথা শুনে ফেলেছে। ওরা দুজন উঠে নিজেদের বউদের কাছে আসতে শুরু করে। মিস্টার ইউ বলে, জিয়া চলো আমি তোমাকে বাচ্চা বানানো শেখাই। ও ভয় পেয়ে বলে, আমি কাল গাইনোকোলজিস্টের কাছে জিজ্ঞেস করে নেব, ডাক্তারও বেশি প্রফেশনাল হয় তাই না? এদিকে মিস্টার জি জিজ্ঞেস করে, না তুমি কার সাথে বাচ্চা নিতে চেয়েছিলে? আর ওর কাছে আসতে শুরু করে, কিন্তু ও পেছনে কোথায় যাবে, কারণ পেছনে তো জিয়া দাঁড়িয়েছিল, কারণ নিজের স্বামীকে দেখে ও তো নিজেই ভয় পাচ্ছে। নানান বলে, এই তুমি কি বলছো, তুমি ছাড়া কার সাথেই বা করব, কিন্তু আজ অনেক রাত হয়ে গেছে তাই আমি শুতে যাচ্ছি। ওরে দুজন যেতে চাইছিল, কিন্তু মিস্টার ইউ জিয়ার হাত ধরে ফেলে। কোথায় যাচ্ছ জানিমার, আমার সাথে চলো, আমি তোমাকে বাচ্চা বানানো শেখাই। কিন্তু ও হাত ছাড়িয়ে ওর বেস্টির সাথে পালিয়ে যায়। মিস্টার ইউ মিস্টার জিকে বলে, ওরা দুজন একই রুমে একসাথে ঘুমোচ্ছে, তো তুমি কি আমার সাথে শোবে? মিস্টার জি যেন বলতে চাইল শাট আপ, আর এটা বলে সেখান থেকে চলে যায়। এদিকে এই দুজনই বিছানায় উঠে বসেছিল। জিয়া বলে, এখান থেকে যাওয়ার আগে আমরা সুবিধা নিতে চেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে আমরাই দুটো শয়তানের মাঝে ভেসে গেছি। নানান বলে, তুমি এদের সুবিধা নিতে চেয়েছিলে? তুমি জানো না ওভার বিয়ারিং সিইওরা শুধু হিরোইনের জন্য ভালো হয়, বাকি সবার জন্য মস্ত বড় শয়তান। আর আমাদের তো এমনিতেও ফিমেল সাপোর্টিং রোল, আমাদের শুধু যেভাবেই হোক এখান থেকে টাকা বাঁচিয়ে পালাতে হবে। জিয়া বলে, ওরা দুজন যেভাবে আমাদের দিকে তাকাচ্ছিল না, মনে হচ্ছিল যেন ওদের আমাদের উপর কোনো সন্দেহ হয়েছে। নানান বলে, আগে এটা বলো একটা টাকা কিভাবে কামাবো? আমি তো আমার ভয়েস অ্যাক্টিংয়ের কাজ করে নেব, আর তুমি তোমার রাইটিংয়ের কাজ করে নিও, যাতে ধরা না পড়ো। জিয়া বলে, এতে কাজ হবে না। মায়ের জিজ্ঞাসায় মেয়ের জানায় যে ওরা দুজন তো এখনো ঘুম থেকেই ওঠেনি। মা বলেন, এরা দুজন জি ফ্যামিলির নিয়ম জানে না, যতই বলুক ওদের ব্রেকফাস্ট দেবে না, আর স্টাইল মেরে বসে পড়েন, আসুক তো নিচে, তারপর দেখছি আমি ওদের সাথে কেমন ডিল করি। কিন্তু তার বসে থাকতে থাকতে সকাল থেকে দুপুর হয়ে যায়। মেয়ের জানায় যে 12টা বেজে গেছে, ওরা দুজন এখনও ঘুমোচ্ছে। মা বলেন, তুমি শিওর তো ওরা ঘুমোচ্ছেই, মরে টরে যায়নি তো? মেড বলে, আমি পুরো কনফার্ম হয়েছি, ওরা সত্যি ঘুমোচ্ছে। এর মধ্যে সেখানে মিস্টার জি চলে আসে। কে এখনও ঘুমোচ্ছে? তো ওই খাবার কে অর্ডার করলো? মা অবাক ছিল,
কারণ নানাম দৌড়ে আসছিল আর বলে থ্যাংক ইউ, আর ওর থেকে খাবার নিয়ে স্মাইল করতে করতে চলে যায়। মিস্টার জি এর মনের মধ্যে কিছু একটা হচ্ছিল, কিন্তু তারপর নিজেকে সামলায় যে এটা আমি কি ভাবছি, এ তো খুব নির্লজ্জ মেয়ে যে বাইরে ছেলে রেখে দিয়েছে। যেই আমি একে হাতে নাতে ধরবো, জি ফ্যামিলি থেকে বের করে দেব। জিয়া ভেতরে গেম খেলছিল, নানান খাবার নিয়ে চলে আসে। তো জিয়া জিজ্ঞেস করে, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? নানান বলে, মিস্টার জি আগেই সেখান থেকে তুলে নিয়ে এনেছে। তো জিয়া চেক করতে শুরু করে আর বলে, নট ব্যাড, ভাগ্য ভালো যে ও এতে বিষ মেশায়নি। তখনই নানান নিজের ফোনে দেখে আর ওর ক্রেঞ্জ লাগছিল, কারণ ওর এক্স বয়ফ্রেন্ডের মেসেজ এসছিল, বেবি আই মিস ইউ সো মাচ। তো এটা পড়ে তো জিয়ারও বমি আসছিল। আর তারপর ও নিজের ফোনে দেখে ওর মা লিখেছে, আমি তোমাকে খুব মিস করছি, বাড়ি ফিরে এসো। তোরা দুজনই বুঝে যায় টাকার জন্য এমন ন্যাকামি ভরা মেসেজ পাঠানো হচ্ছে। জিয়ার মা তো ওর কাছে জিনিসপত্র চাইতে শুরু করে দিয়েছিল যে এটাও নিয়ে এসো, ওটাও নিয়ে এসো। তো জিয়া বলে, এখান থেকে তুলে নিয়ে যাব নাকি? নানান বলে, একদমই না, কারণ যদি তুমি নিয়ে যাও সবার আগে আমি মার খাবো। জিয়া বলে, তুমি কি বোকা, আমি কেন দেব, কিন্তু তুমিও ছেলেদের পাত্তা দিও না। নানান বলে, নো ওয়ে, আজ আমি ওই এক্স বয়ফ্রেন্ডকে ওর ওকাত মনে করিয়েই ছাড়ব যে মেয়েদের টাকা নেওয়া এত সহজ নয়। রাতে সাং বাইরে অপেক্ষা করছিল আর দুই বেস্ট ফ্রেন্ড ওকে লুকিয়ে দেখছিল। তখন ওদের দুজনেই স্বামীরা উপর থেকে দেখছিল। মিস্টার ইউ বলে, তোমার বউ নিজের এক্স বয়ফ্রেন্ডকে টাকা পাঠিয়েছিল হয়তো, তাই ওর লাভের ওর সাথে দেখা করতে চলে এসছে। তো মিস্টার জিয়ের খুব রাগ হচ্ছিল এটা ভেবে যে নানান তুমি ওই জঙ্গলি লোকটার জন্যও এমন করছো। আর তারপর মিস্টার ইউকে বলে, তোমার বউ জিয়াও তো এখানেই আছে। মিস্টার ইউ বলে, জিয়ার তো এই লোকটার সাথে প্রবলেম ছিল, এরা দুজন মিলে কি নিজেদের প্রেমিকদের সাথে দেখা করে? যদি এরা জি ফ্যামিলির বিরুদ্ধে কিছু করে থাকে তো এরা কেউ রেহাই পাবে না। কিন্তু ওরা দুজন পেছন থেকে চুপিসারে এসে স্যাং এর ধোলাই শুরু করে দেয়, আর যে স্যাং ব্যথায় আওয়াজও পর্যন্ত করতে পারছে না। এটা দেখে তো মিস্টার ডি আর মিস্টার ইউয়েরও হোশ উড়ে যায়। স্যাংয়ের এত জোরে ব্যথা লাগছিল, মন চাইছিল চিৎকার করতে, কিন্তু চিৎকারও করতে পারে না, কারণ যদি জি ফ্যামিলি জানতে পারে তো ওরা আরও 12টা বাজিয়ে দেবে। এরা দুজন ছাতা দিয়ে মেরে মেরে ওর ভর্তা বানিয়ে দিচ্ছিল। যেই ওদের ভেতর থেকে আওয়াজ আসে ওরা নিজেদের হাতিয়ার ফেলে ওখান থেকে পালিয়ে যায়। আর স্যাং নিজের পাছা ধরে যেতে থাকে, কারণ ওই দুই বেস্ট ফ্রেন্ড মেরে মেরে তার পাছা ফুলিয়ে দিয়েছিল। তো মিস্টার জি স্প্রেং করে বলে, মনে হচ্ছে কাল থেকে দেওয়ালে ইলেকট্রিক গ্রিড লাগাতে হবে, যাতে কোনো কুকুর বিড়াল ভেতরে ঢুকতে না পারে। মিস্টার ইউও হাসে। জিয়া নানানকে বলে, আমি প্রথমবার এমন কিছু করলাম, এত এক্সাইটিং ছিল যে মজাই এসে গেল, তাই না? আর দুই বেস্ট ফ্রেন্ড খুশি হয়ে হাত ধরে ভেতরে যেতে শুরু করেছিল, কিন্তু তখনই লাইটার জ্বলে ওঠে। দুজন থেমে যায়, কারণ মিস্টার জি এর সাথে সাথে মিস্টার ইউও ওখানেই বসেছিল। তো বলে, এরা দুজন এখনো ঘুমায়নি। ন্যানা নিশারায় জিজ্ঞেস করে, এরা দুজন আবার আমাদের ওই শয়তনটার পেছনে ছাতা ঢোকাতে দেখে নাইনি তো? তবুও চুপিসারে যেতে শুরু করেছিল। মিস্টার জি বলে, মিস ন্যানান, মনে হচ্ছে তুমি একটু বেশিই খুশি, এত রাত পর্যন্ত জেগে কি করছিলে? জিয়ার পেছন থেকে খোঁচা মারায় ন্যানান বলে, ও আমরা দুজন বাইরে চাঁদটা খুব সুন্দর দেখাচ্ছিল না, তাই ওটা দেখতে গেছিলাম। জিয়া মনে মনে ভাবতে থাকে, কি ফালতু বাহানা বানালো, তবুও নিজের বেস্টি কথায় বাধ্য হয়েই সাই দেয়। ওরা দুজন উঠে আসে। মিস্টার জি বলে, আমার এমন মনে হলো যেন বাইরে কেউ নানান তোমাকে ডাকছিল। ওভাবে এ তো সব জানে, তাও জেনে বুঝে প্রশ্ন করছে। ও বলে, না তো, আমরা তো কিছুই শুনিনি, তুমি হয়তো বা ভুল শুনেছিলে, আর হাসতে হাসতে এখান থেকে যেতে শুরু করে। কিন্তু মিস্টার ইউ হেসে বলে, যতদূর আমার মনে পড়ে তোমাদের দুজনের মধ্যে তো রোজ ঝগড়া চলতো, তো তারপর হঠাৎ করে দুজনের মধ্যে এত ভাব হলো কি করে? তোমরা দুজন কি রাতে একসাথে ঘুমাচ্ছ? জিয়া অ্যাক্টিং করতে করতে বলে, তুমি আমার নুনুদের ব্যাপারে এভাবে কিভাবে বলতে পারো? এখন কি ওর সাথে শুতেও দেবে না? আর ওর কাছে আস্তে আস্তে বলে, ওর সাথে শুতে দিচ্ছ না তো কি আজ রাতে তোমার সাথে শোবো? কারণ আমার আবার একা ঘুম আসে না। কিন্তু ও তাকে ধরে বলে, ভালো আইডিয়া। তো ও বলে, ছাড়ো আমাকে, আমি ওর সাথেই শোবো, আর তোমরা দুজন ভাই একসাথে শুয়ে পড়ো। আর দুই বেস্ট ফ্রেন্ড একে অপরের গলায় হাত দিয়ে চলে যায়। তারপর যখন জিয়া ওর সাথে বেছানায় শুতে আসছিল, তো নানান বলে, তোমার মনে হচ্ছে না আমরা দুজন একদম হঠাৎ করে নিজেদের চরিত্র পাল্টে ফেলেছি? জিয়া বলে, এতে ভয়ের কি আছে? যতক্ষণ আমরা ওই দুই ভাইয়ের সাথে পাঙ্গা নিচ্ছি না, ততক্ষণ আমরা ফ্রিতেই জি ফ্যামিলিতে থাকতে পারবো। নানান বলে, আমি বোরিং লাইফ কাটাতে চাই না। যখন আমরা বেশ ভালো টাকা জমিয়ে নেব না, তখন দুজনে ফুরুত হয়ে যাব। তারপর আমি কিছু মেল মডেল অর্ডার করব, যাতে তাদের অ্যাবস টাচ করতে পারি। জিয়া বলে, যখন থেকে আমি এখানে এসেছি আমার কোনো নভেল লেখার অনুপ্রেরণাই আসছে না, আর ইম্যাজিনেশন ছাড়া আমার মজা লাগে না। নানান জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কাল সত্যি জিয়া ফ্যামিলিতে যাবে? আমি কি তোমার সাথে যাব না? জিয়া বলে, কোনো ব্যাপার না, ওই লোকগুলোর সাথে ডিল করার জন্য আমি একাই যথেষ্ট। নানান বলে, তুমি এমন ফ্যামিলিতে একা ফেস করবে? আমার আসলে তোমার জন্য একটু চিন্তা হচ্ছিল।
জিয়া বলে, যখন আমি পাগল হয়ে যাই না তখন কেউ আমাকে আটকাতে পারে না। তুমি শুধু ওই দুই ভাইয়ের ডেঞ্জারাস স্বামী থেকে সাবধানী থেকো। দুজনে গুড নাইট বলে কম্বল মুড়িয়ে শুয়ে পড়ে। পরের দিন নানান বলে, এই সোয়েটারটা এখনো এলো না কেন? সাং নিজের পাছা ধরে আসছিল, তো ওর হাসি বেরিয়ে যায়, কারণ ও সিটে ঠিক করে বসতেও পারছে না। আর তারপর ভাবে, আমি এত জোরে মেরেছিলাম তো এমন নাটক কেন করছে? তারপর জিজ্ঞেস করে কি হয়েছে, তো ও বলে, কিছু না বেবি, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তুমি কি আজ টাকা নিয়ে এসেছো? ও ভাবে, কাল ওই পাছা হাড়ও লাল করে দেওয়া উচিত ছিল। সাং বলে, তুমি জানো পুরুষ হিসেবে আমাকে কত খরচা করতে হয়, কিন্তু চিন্তা করো না, তুমি আমাকে যে একটা ফুটো করিয়েও দিয়েছো না, জি ফ্যামিলি থেকে বেরোনোর পর আমি তোমাকে বিয়ে করে নেব। ওভাবে এইসব শয়তান যে টাকার জন্য ধোকা দেয়, তাদের একটাই রাস্তা আছে। আর তারপর কান্নার অভিনয় শুরু করে দেয়। তুমি জানো জি ফ্যামিলি কেমন, ওরা আমাকে টাকাও দেয় না, আর তার উপর আমার শাশুড়ির জন্মদিন আসছে, আমাকে ওনার জন্য গিফট দেওয়ার জন্য টাকার দরকার। তুমি কি আমাকে কিছু ধার দিতে পারবে? ও বলে, এ তুমি কি বলছো? তুমি আমার কাছে ধার চাইছো? কিন্তু তখনই নিজের পাছা ধরে ফেলে, তুমি কত বললে গেছো, তুমি এত খরচা করবেই দা কেন? নানানের খুব রাগ হচ্ছিল, কিন্তু নিজেকে কন্ট্রোল করে অ্যাক্টিং চালিয়ে যায় আর বলে যে আমি তো আমার সব টাকা তোমার উপরে খরচা করেছি। সাং বলে, যখন তোমার নিজের ভুলের উপলব্ধি হবে না তখন আমার কাছে ফিরে এসো, আর নিজের পাছা ধরে চলে যায়। কিন্তু নানানের রাগ হচ্ছিল আর মনে মনে বলছিল যে যখনই আবার সামনে আসবে না, ঘুষি মেরে কাজ তামাম করে দেব। কিন্তু তখনই মিস্টার জি এসে বলে, মিস নানান, তুমি কার সাথে কথা বলছিলে? তোমার চোখে